দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। ডক্টর মিজানুর রহমান স্যার, আপনি জানেন যে আজকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একটি মামলা চার্জ গঠন হলো এবং তারপরে উনি বেশ কিছু কথা বলেছেন আদালত সম্পর্কে, বিচার প্রক্রিয়া সম্পর্কে এবং এই মামলা সম্পর্কে। কিন্তু আমি সেই বিষয়ে একটু পরে যেতে চাই। উনি গতকালকে বার্তা সংস্থা রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন ডক্টর ইউনূস, এবং আজকে এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এবং উনি ওখানে বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো কিছু অবশিষ্ট নেই, সবকিছুই একটা দল, একমাত্র একটি দলই সবকিছু দখল করে নিয়েছে। তার এই বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। না, এটা তো ওনার যে পলিটিক্যাল অবস্থান, যেটা এটারই একটা বহিঃপ্রকাশ এর মধ্য দিয়ে আসছে। দেখেন, ওনার বিষয়গুলো হচ্ছে যে কতগুলো মামলা, এর মধ্যে দেওয়ানি, ফৌজদারি মিলিয়ে বিভিন্ন মামলা আছে। তো এই আমি যতদিনই ওনার বক্তব্য শুনি, অথবা ওনার যে উকিল মামুন ব্যারিস্টার, তো ও যেগুলো বলে সেগুলো হচ্ছে এই আদালতের এখতিয়ার আছে কিনা, এই দুদকের এই মামলা করার অধিকার আছে কিনা, এইসব কথাগুলো বেশি বলেন। কিন্তু অথবা তাড়াহুড়া করা হচ্ছে প্রতিদিন। মূল যে মামলাটা, অর্থাৎ এখানে এই ঘটনাটা ঘটছে এবং এই ঘটনাটা ঘটে নাই, এটা নিয়ে কোনো বক্তব্য কিন্তু কোনোদিন দেয় না। এগুলো তো একটু ক্যামোফ্লেক্স করার সুযোগ আছে এখন যে মামলাগুলো চলছে। আরেকটা যে মামলা আসতেছে সেটা হচ্ছে ওনার বাপের নামে যে প্যাকেজিং প্রতিষ্ঠান, ওইটাকে গ্রামীণ ব্যাংক থেকে 9 কোটি টাকা উনি লোন দিয়েছিলেন, এবং সেই লোনটা আবার মাফও করে দিচ্ছেন। ওটার কি তখন কি হবে, ওটার জব কি হবে? আমি বলছি যে আপনি ম্যারিট নিয়ে, মামলার ম্যারিট নিয়ে যদি কথা হতো তাহলে এক জিনিস, কিন্তু এখানে জাস্ট বক্তব্যগুলো একটা মনে হয় মামলা রিলেভেন্ট কথা না বলে একটু রাজনৈতিক বক্তব্য দেওয়ার একটা প্রবণতা। কারণ ওখানে আমার ধারণা যে সকল বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, আপনি এখন এটা বলতে পারেন যে উনি নোবেল লরিয়েট, ওনাকে এগুলোর থেকে অব্যাহতি দিলেই বা কী হইতো, এর চেয়ে বড় বড় চুরি হচ্ছে, এই এখন 100টা উদাহরণ নিয়ে আসতে পারেন আপনি। কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি যখনই এই পৃথিবীতে এরকম বড় বড় লোকদের এইসব তার নিয়মভঙ্গ অথবা নিজে স্বার্থ হাসিল করার জন্য যখন কোনো অভিযোগ আসছে, তখন তারা প্রায় বলতো যে আমি কি একমাত্র, এর আগে তো বহু লোক করছে, ওগুলোর বিচার করে আসেন। সো এই যে অবস্থাটা, এর মধ্যে আমি যেটা দেখি আর কি, যে উনি তো একসময়, আমি আগেও আপনাদের এখানে বলছিলাম বোধহয়, বিরোধটা কোথার থেকে মূলত রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক মহলের সাথে, সেটা হলো 1/11-এর পরে যখন বাংলাদেশের জাতীয় পর্যায়ে যে দুইজন নেত্রী, মানে ইমিডিয়েট আগের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী, ওদেরকে মাইনাস করে দিয়ে ওরা যখন জেলে, এতে গতকালকে শেখ হাসিনার জেল থেকে মুক্তি পাওয়ার দিবস গেল, যখন জেলে ছিলেন উনি তখন একটা মানে সুযোগ সন্ধানী, উনি তখন দেশে ক্ষমতা নেবেন এবং সেই পর্যায়ে আলোচনা অনেকে হয়, কিন্তু উনি চাচ্ছিলেন যে লং টার্মে যাবেন, উনি শর্ট টার্মে না, যার কারণে ওনারই আবার নিকটজন ফখরুদ্দিনকে নিয়ে আসা হলো। কিন্তু উনি তারপরে কি করলেন, ওখানে একটা দল গঠন করবেন, নাগরিক শক্তি বা নাগরিক জাতীয়, সেটার জন্য উনি সমস্ত ফরম্যাট টরম্যাট করলেন, SMS এর মাধ্যমে ওনার সদস্য হওয়াটা, অর্থাৎ ওই সুযোগটা নিয়ে উনি আমাদের প্রতিষ্ঠিত যে দুটা রাজনৈতিক দল, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, আর আরেকটা হচ্ছে ইমিডিয়েট যে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতার কাঠামোতে যে দলটা সবচেয়ে শক্তি অর্জন করছে, বিএনপি, সেই দুইটা দলকে বাদ দিয়ে নিজে একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার জন্য উনি তখনই চেষ্টা করছিলেন। তো এই চেষ্টাটা কি স্যার অপরাধ কিনা? চেষ্টা তো রাজনৈতিক দল যে কোনো নাগরিক, উনি যদি একটা স্বাভাবিক সময়ে করতেন তাহলে তো এটা এক জিনিস। যখন দেশের রাজনীতিকে
রাজনীতি মানে রাজনীতি থেকে বিরাজনীতিকরণ সেই সুযোগটা নিয়েছিলেন, এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স আমি বলবো। এই সুযোগ আপনি ওইটার প্রতিবাদ না করে নিজে নেতা হয়ে যাবেন, আমি ক্রিমিনাল অফেন্স, এটা আপনি শুধু অপরাধ কিনা, এটা ক্রিমিনাল অফেন্স। আপনি যখন সমস্ত মানুষ অবরুদ্ধ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অবরুদ্ধ, সেই সুযোগ নিয়ে আপনি এটা সময় আমরা দেখেছি কিছু কিংস পার্টির জন্ম হয়েছিল এবং পরবর্তীতে সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছিল, এবং ইদানিং কালেও যদি আমি দেখি যে বেশ কয়েকটি দল কিন্তু এরকম কিংস পার্টি নিয়ে আবির্ভূত হয়েছে, তারা গভর্নমেন্টের পেট্রোনাইজই হচ্ছে। ওগুলো এক ধরনের অপরাধ আমি মনে করি। এই যে সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে দল করা, আমি মনে করি দল গঠিত হওয়ার যে প্রক্রিয়া, এর বাইরে গিয়ে যখন কোনো নিজস্ব একটা লাভবান হওয়ার জন্য আপনি যখন রাষ্ট্রশক্তিকে ব্যবহার করবেন, আমি করি এটা ওইগুলোকে একই পর্যায়ে ফেলা যায়। একই পর্যায়ে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যায়, সেটা হলো যে আপনি বলছিলেন যে 111-এর সময় একটা রাজনৈতিক দল গঠন একটা ক্রিমিনাল অফেন্স, এই তৎপরতা যদি না থাকতো সেক্ষেত্রে কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলাগুলো হতো কিনা? আমি একটু পরে আসবো। আমি আজিজ ভাই আপনার কাছে একটু জানতে চাই, স্যারের কাছে আমি যেটা জানতে চেয়েছিলাম যে উনি মন্তব্য করেছেন ডক্টর ইউনূস যে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই, একটি দলের কাছেই গোটা বাংলাদেশ জিতবে। একমত কিনা? ধন্যবাদ আপনাকে। আমি বলি, উনি যে ভাষায় বলেছেন আমি সেটা বলবো না, আমি যেটা আগেও বলেছি এখনো বলি যে দেশে, আমি সাংবাদিক হিসেবে মনে করি একটি দেশে গণতন্ত্র না থাকলে মিডিয়ার স্বাধীনতা থাকে না, অর্থাৎ টেলিভিশন সংবাদপত্র প্রয়োজন পড়ে না। তো সুতরাং আমি গণতন্ত্রের পূজারী সাংবাদিক হিসাবে, এবং এই দেশে এখন যে অবস্থা চলছে তাতে করে বহু দল আছে, কিন্তু ৭৫ সালের ২৫শে জানুয়ারির যে বাকশাল হলো ঠিক ওরকমভাবে দেশটা চলছে, কিন্তু বহুদলীয় নামে। হ্যাঁ, আমি এভাবে বলতে চাই। অর্থাৎ এখন যে এক দল না, এক ব্যক্তি দেশ চালাচ্ছে। এখন এক ব্যক্তি যা বলে সেটাই আইন, সেটাই সিদ্ধান্ত। এখন এই জন্য আমি এটাকে কি বলবেন আমি জানি না, তবে আমি বলি যে দেশে গণতান্ত্রিক চর্চা আগেও আমি লিখেওছিও যে বড় সবগুলো দলের ভিতরে গণতন্ত্র অনুপস্থিত, কিন্তু সবচাইতে পুরানো দল এখন আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ ৫২ সাল থেকে যত আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই দলের ভিতরে গণতন্ত্র চর্চা নাই। এটা খুবই দুঃখজনক। সুতরাং এই জন্যই বলতে পারি যে সবচেয়ে পুরনো দল যে স্বাধীনতা পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিছে, সেই দলের ভিতরে যখন গণতন্ত্র নাই, তখন বলাই যেতে পারে যে দেশে অবশিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর নাই। গণতন্ত্র থাকলে তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকতো। এখন যেমন যদি বলেন কেমনে নাই, আমি বলবো যে দেখেন, একজনের বিরুদ্ধে একটা মিডিয়া ভিভিড ডেসক্রিপশন দিয়ে রিপোর্ট করলো, ডেইলি স্টার, সুপ্রিম কোর্ট বলে দিল এটা তদন্ত করা যাবে না, করলে দিয়ে দুঃখ করুকা। এটা হলো কি মেসেজ গেল সারা বিশ্বে? অর্থাৎ এটাতে প্রতিষ্ঠিত হলো যে আমাদের দেশে বিচারের মতো করে স্বাধীনভাবে চলে না। এই জন্যই দ্বিতীয় কথা, যে মিজান ভাই যে কথাগুলো বলছে, আমি সেই পয়েন্টগুলোতে দু একটা আমি কথা বলি। যেমন ধরেন, ডক্টর ইউনূস 111-এ সংগঠন করতে চাইছে, এটা সত্য। সেখানে সেটার ব্যাপারে কিন্তু এই মেজর জেনারেল মইনুল আহমেদ কিন্তু নিজে বই লিখছে, এবং সে লিখেছে সেখানে যে ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি রাজি হন নাই, কিন্তু ওই কি যিনি হলেন আর কি স্বল্প মেয়াদে রাজি হন নাই, হ্যাঁ, ওটা মইনুল আহমেদ লেখে নাই, ওটা লেখছে। আর লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ লেখছে যে ওনাকে কেয়ারটেকারের প্রধান হতে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এটা স্বল্প মেয়াদী বলে এটার দায়িত্ব উনি নেন নাই। তবে ইউনূস এটাও বলছে যে সবাই আসুক, আমার সাথে আলোচনা করুক, কথা বলুক, নতুন কোনো ভাবনা ভাবা যায় কিনা। এটা কিন্তু আবার প্রফেসর অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সে ডয়েচে ভেলেকে বলছে। তো এবং এনারা মহিউদ্দিন আহমেদ এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ কিন্তু বলেছে যে এটা তো যে কেউ পলিটিক্স করতে পারে, এবং তিনি তো পলিটিক্স থেকে ফাইনালি সরে গেছেন। এখন দ্বিতীয় প্রশ্ন আমি লিখেছিলাম যে 111-এর মইনুল আহমেদ সহ সব কুশীলব নিরাপত্তা পাইল, ইউনূসকে নিয়ে টানাটানি কেন? এই জন্যই তো মানুষ অবিশ্বাসটা জন্মাইছে। আপনি পদ্মা ব্রিজে তিনি অর্থায়ন ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ঠেকাইছে, এটার প্রমাণ কি? বলা হয় কানাডার
আদালত করছে। কানাডার অন্টারিও আদালত, উচ্চ আদালত বলছে যে এখানে ওয়ার্ল্ড ব্যাংক একটা রেকর্ড সাবমিট করছে, আদালতের রেকর্ড গ্রহণযোগ্য না, এটাকে খারিজ করে দিছে। এইটাই হয়েছে। দ্বিতীয়ত হিলারি ক্লিন্টনকে তিনি অর্থায়ন করছে ইলেকশনে, এটা তো আমেরিকায় বৈধ। আর যদি সে অর্থায়ন করেও থাকে, তার তো রেকর্ডও থাকে, হিসাব দেয় না। আমার কথা, তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আছে, একটা অভিযোগ কি প্রমাণ? এখন যেটা হয়েছে, এই সবগুলো মামলা আমার কাছে মনে হয়েছে স্পন্সর মামলা। কারণ হচ্ছে প্রথমে 18 জন শ্রমিক টেলিকমের, পরে 18 জন, আবার দেখা গেল যে বিশ্বের 117 জন না 70 জন স্টেটমেন্ট করলো। আমাদের সবচেয়ে বড় কথা, বিশিষ্ট জন বাদ দিলাম, 171 জন, আমাদের 50 জন সম্পাদক। হ্যাঁ, এখন আমাদের সমালোচনা আমার করা লাগে, এমনও পত্রিকা আছে রিডারে ছিল, হে সম্পাদক স্টেটমেন্ট করছে। কেউ কি দেয় 5% লভ্যাংশ? এই বাংলাদেশে কয়টা দেয়? কিন্তু এই যে মামলা আপনি বলছেন রাজনৈতিক, হ্যাঁ। আওয়ামী লীগ কেন ডক্টর ইউনূসকে রাজনৈতিক প্রতিপক্ষ আমি মনে করবে? রাজনৈতিক বলছি না, এটা বলা হচ্ছে যে এই কারণে এটা গ্রাউন্ড তৈরি হয়েছে, অর্থাৎ বিশ্ববাসী দেশবাসী মনে করে সে প্রতিহিংসার শিকার এই জন্যেই। পদ্মা ব্রিজের অর্থায়ন বন্ধ করছে, এই জন্য স্বয়ং শীর্ষ থেকে বলা হয়েছে তাকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত। এই যে মামলার আগে যেসব কমেন্টগুলি হয়েছে, সে সুদখোর। হ্যাঁ, কোন আপনার এনজিও বলেন, পরিচালিত বলেন, কমার্শিয়াল ব্যাংক বলেন, ইন্টারেস্ট নিবে না? কই নাই, সেও নিছে। এখন তার ভিতরে যদি সে অনিয়ম করে থাকে, সেটা বিচার হবে। যেমন ধরেন, একটা প্রথমে বিচার হয়েছে যে তাদের ওই পাওনা দেয়নি 5%, তখন সে ওই তার ওই যে মিজান ভাই বললো না, ব্যারিস্টার মামুন, সে বলছে যে না, এটা যেহেতু তার ট্রাস্ট ফান্ডের ডোনেশন, এটার লাগবে না, মানে ট্যাক্স দেওয়া লাগবে না। কিন্তু ওইটাই বলতেছি, তখন এনবিআর বলছে যে না, এটারও ট্যাক্স লাগবে। ওরা ট্যাক্সই আসছে 12 কোটি, সেটা দিয়ে দিছে সে। এখন আমার কথা হচ্ছে যে ঠিক আছে, সে যত অনিয়ম করছে, যেমন ধরেন অমর্ত্য সেন, এটা মিজান ভাই ভালো জানে আমার চাইতে, যে অমর্ত্য সেন ভারতেশ্বরী আপনার 10-13 ডিসিমাল জায়গা অভিযোগ আছে সে তার দখলে আছে। হ্যাঁ, এটা চিঠি দিছে ভ্যাকেট করার জন্য। আদালত সাথে সাথে বলছে যে অমর্ত্য সেন ভারতের সম্পদ, এটা স্টে করে দিছে। আর বাংলাদেশে কিন্তু আমরা কোনো ইমেজ ব্যবহার করতে পারলাম না তাকে। হ্যাঁ, তার দোষ থাকতে পারে, কিন্তু তার সাথে একবার না 2বার বৈঠক দিয়ে সে তো মানে না মানে বিশ্বে তো সে আমাদের বাংলাদেশে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখনো। নাইলে এত বিশ্ব নেতা, এত নোবেল লরেট তার পক্ষে স্টেটমেন্ট দেয় কেন? তাকে আমরা ব্যবহার করতে পারতাম। আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে প্রতিপক্ষ করে, আওয়ামী লীগের লাভটা কি হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা নেব আমি একটু। স্যার, প্রতিপক্ষ আমি বলি নাই, প্রতিহিংসা তাদের কথায় প্রমাণিত। আওয়ামী লীগের লাভটা কি হচ্ছে, সেই জবাবটা নেব আমি একটু। স্যার, আপনার কাছে জানতে চাই, একটু আগে যেহেতু আপনি যে 111-এ যদি রাজনীতিতে উনি না আসতেন, বা পদ্মা সেতু ইস্যু নিয়ে যে কথাবার্তাগুলো প্রচলিত আছে, এই কথাগুলো যদি না আসতো, সেক্ষেত্রে কি এই মামলাগুলো হতো কিনা? আমি প্রথমে, যেহেতু আপনি রাজনীতির কথাটা নিয়ে আসছেন, সেই জন্য এই রাজনীতির কথাটা আসছে। এটা রাজনীতির কথা, এই মামলাগুলো রাজনীতিটা টোটালটা বাদ দিয়েও এই রাজনীতির মামলাগুলো হতে পারে। টোটাল রাজনীতি, উনি রাজনীতি উচ্চবিলাস ছিল না, 111 হয়নি, তারপরেও আপনি সর্বশেষ যে কাজটা করছে, এই যে এই কথাগুলো খোলাখুলি তো কেউ ওগুলোও বলে না, কেউ বলে না। আপনি মামলায় হলো যে এদের, হ্যাঁ 5% দেয়া না দেয়া সেটা তো আরেক জিনিস। দেয়ার পরে, অর্থাৎ আপনি যখন এটা যখন মামলা হয়ে গেল, তাদের 25 কোটি টাকার মতন তারা পাওনা, সেটা নেগোশিয়েট করার জন্য আপনি 2টা উকিল নিয়োগ করছেন। আর সেই উকিল এবং ট্রেড ইউনিয়নের নেতারা মিলে ওই টাকাটা 22 কোটি টাকা ভাগ করে নিয়ে গেছে। এক একজন উকিলের অ্যাকাউন্ট পেয়ে চেক 2.5 কোটি 3 কোটি টাকা করে জমা হয়েছে। তো এগুলোর মধ্যে যে এই জিনিসগুলো, আমি বলছি রাজনীতির কথাটা আপনি আনছেন বলে আমি বললাম, রাজনীতির কথা বললাম। দেখেন, মানে ফ্রান্সিস বেকন হচ্ছে দার্শনিক এবং ব্রিটিশ রাজনীতিবিদ। তো রানী এলিজাবেথের, দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে, মানে প্রথম যেটা কেনা বলা হয় জেমসের 1603 সালে উপদেষ্টা হয় ফ্রান্সিস বেকন। হতে হতে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু উনি উপদেষ্টা, অ্যাটর্নি, এটা সেটা হয়ে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি হন। তো ওই আমলে বিচারপতিদের যারা বিচার প্রার্থী, তারা কিছু কিছু উপহার দিত। এটা রেওয়াজ ছিল যে আমি বিচারের জন্য আসছি, আসার সময় আপনার জন্য এটা নিয়ে আসছি। বিচারপতিরা এগুলো নিত, এটা রেওয়াজ ছিল। কিন্তু ফ্রান্সিস বেকন একটু বোধহয় মাত্রা অতিরিক্ত করে বেশি নিয়ে নিয়েছিলেন। তারপরে ওনার বিচার হয় এবং সাজা হয়, ওনার পদ পদবি চলে যায়।
এবং তাকে একটা ক্যাসেলে আজীবন বন্দি রাখা হবে। পরে অবশ্য মাপটাপ করে দেয়। তো সেই বিচারের যখন শেষ হলো, বিচার হওয়ার পর ফ্রান্সিস বেকন যে কথাটা বলছিল যে আমি গত 50 বছরে এই ব্রিটেনের প্রধান বিচারপতিদের মধ্যে আমি হলাম সবচেয়ে ওই অর্থে যে কম ঘুষ খাওয়া বা আমি ন্যায়পরায়ণতার দিক থেকে আমি বরং বিশুদ্ধ ছিলাম। কিন্তু তারপরেও মানে ব্রিটিশ যে সংসদীয় ইতিহাসে প্রায় 150-200 বছরের মধ্যে আমি মনে করি এইটাই, এই যে আমাকে যে শাস্তি দিতে হয়েছে ন্যায্যতম তিরস্কার। কারণ উনি যেটা বলছেন যে এটা হচ্ছে যে আমি যে কাজটা করছি মানে কিছু উপহার নেয়া, তো এইটা হয়তো তেমন কিছুই না, কিন্তু এটা ব্রিটিশ পার্লামেন্ট যে কাজটা করছে এটা হচ্ছে ন্যায্যতম তিরস্কার করা। এটা ফ্রান্সিস বেকনের কথা বলছি। এটা বলছি এই জন্য যে আমাদের এখানে বড় কাউকে ধরলেই দেখবেন আপনি ওনার নোবেল লরিয়েট, এটা সেটা পৃথিবীতে বহু নোবেল লরিয়েট, প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, বহু লোকের। এরশাদ সাহেবের যে বিচার হয়েছিল মাত্র 5 লাখ টাকার জন্য। এরশাদ সাহেবের জেল দেয় নাই, বিএনপির খালেদা জিয়ার আমলে তো জেলটা হয়েছিল, ওটা হলো 5 লাখ টাকা। জনতা টাওয়ারের বদলি আবার বদলি হওয়ার সময় যে ভ্যাট ট্যাক্সের যে ঝামেলা ছিল, ওটা মাত্র 5 লক্ষ টাকার জন্য 5 বছর জেল কাটছে এরশাদ সাহেব। এটা তো বেগম বিএনপি এবং খালেদা জিয়া ক্ষমতা থাকাকালীন তো ঘটছে এটা। তো এরশাদ সাহেবও বলতে পারতেন যে এটা আমাকে হয়রানিমূলক। অর্থাৎ যখনই যত ময়লা হয়, আপনি যদি বেনিজারকে নিয়ে আসেন, বেনিজারও এই কথাই বলবে এটা বিরাট হয়রানিমূলক মামলা। তো এইগুলো সবাই বলে, আপনি দেখতে হবে মেরিটটা। আপনি এইগুলো তো তাও আপনি পাশ কাটাচ্ছেন, কিন্তু আপনার নিজের বাপের নামে একটা প্যাকেজিং কোম্পানি, সেই কোম্পানিকে 9 কোটি টাকা আপনি লোন দিচ্ছেন, সেই লোনটা অবলোপন করে দিচ্ছেন। তারপরেও আবার এই একই কোম্পানিকে আপনি বারবার করে এই গ্রামীণ ব্যাংকের এবং গ্রামীণ ট্রাস্টে যাই বলেন, সমস্ত প্রকাশনা পাবলিকেশন যা আছে সবগুলোর কন্ট্রাক্ট আপনি দিচ্ছেন উইদাউট এনি টেন্ডার। এইগুলোর কি জবাব দেবেন? এইগুলোর জবাব কীভাবে হবে আমি জানি না। মানে একটা দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা, যেটা গ্রামীণ ব্যাংকের বিগত দিনের যে অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্টগুলো ধরে ধরে এখন এই ঘটনাগুলো ঘটছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কোনো বিষয় না এই মামলা? আমি তো আপনি রাজনীতি বলছেন, সেজন্য আমি রাজনীতির কথা বলছি, রাজনীতির হিস্ট্রিটা বললাম। কেন যদি দুই পক্ষের মধ্যে যদি একটা মতভেদ, বিরোধ অথবা পরস্পর দেখতে না পারার যে বিষয়গুলো কোথা থেকে আসছে সেটা এক জিনিস, বাট এখন যেখানে গেছে এটাকে আপনাকে লিগালি ফেস করতে হবে উইথ অল দিস ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, যে না এই টাকাটা এই এক উকিলে, বাংলাদেশের উকিল, তাও বড় উকিল না, ওই শ্রম আদালতের উকিলের অ্যাকাউন্টে 3 কোটি টাকা করে কীভাবে 2.5 কোটি টাকা 3 কোটি টাকা কীভাবে জমা হয়েছিল, এটার জবাবটা দিতে হবে। অর্থাৎ ওদেরকে সালিশ করে ওই শ্রমিক নেতাদেরকে কিছু দিয়ে মিটমাট করে আর বাকিরা উকিলদের টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, যাতে শ্রমিকটা ডিপ্রাইভ হয়েছে। এই মামলা তো সেটাও তো এখন শুনানি বোধহয় শুরু হয়নি, এটা বোধহয় এটা। আচ্ছা, আমি আলোচনা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সিনিয়র সাংবাদিক জনাব এম.এ. আজিজ ভাই, বিরতির আগে আপনি বলছিলেন যে ডক্টর ইউনূস আসলে প্রতিহিংসার শিকার হয়েছেন। আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার করে ডক্টর ইউনূসের কি হবে জানি না, আওয়ামী লীগের লাভটা কি হবে? না, এখানে লাভ লসের ব্যাপার না। আপনাকে আমি একটা কিল দিয়েছি, আমি 2টা কিল দেব, নাইলে না প্রত্যেকটা ইস্যুতে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে এইসব কথা বলা হয়েছে কেন? তাকে ব্যাংকে সে ছিল, মানলাম, ব্যাংকে তার রিটায়ারমেন্টের বয়স গেছে, তারপরে সে থাকার জন্য কেস করছে, পারে নাই, আমি মানলাম। কিন্তু ব্যাংকে সুদখোর বলে কেন? পদ্মা ব্রিজের ফান্ড আটকাইছে ওয়ার্ল্ড ব্যাংকের, মানলাম, যদিও আটকাও থাকে, অপরাধ করছে, তাকে পদ্মা ব্রিজ থেকে টুস করে ফেলে দেওয়ার কথা আসবে কেন? তারপরে শ্রমিকরা কেস করবে, তাদের অধিকার 5%, অন্যরা না দিলেও টেলিকম বাইরের শেয়ার আছে, চাইতেই পারে। যেমন আমার মেয়ে ব্যাটে চাকরি করে, অটোমেটিক 5% প্রফিট শেয়ারিং পাওয়া যায়। বাংলাদেশের কোনো কোম্পানি দেয় না, কিন্তু টেলিকম তো বাইরের শেয়ার আছে,
না কোনো কোম্পানি দেয় না, ঠিক আছে বাংলাদেশ স্কয়ারটার কিছু কোম্পানি পায়। আমি তো স্কয়ার এসে কই না দিতে পারে, ওদের শেয়ারের আছে। যাই হোক, আচ্ছা দিলে দিছে, ওটা মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আমাদের 50 জন সম্পাদক ওরা কোথায় দিছে? ওরা স্টেটমেন্ট দিল কেন? আমাদের সম্পাদক রিডার সম্পাদক নাম দিয়ে দিছে স্টেটমেন্ট, এইসব ভুইফোর সম্পাদক স্টেটমেন্ট দিল কেন? এইটা আমাকে বলেন। হ্যাঁ, এটা 50 জন দিছে, 171 জনের জন্য বিশিষ্ট নাগরিক, তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নাই, তারা স্টেটমেন্ট দিছে। আমাদের সম্পাদক 50 জন, তার কি ব্যথা হলো? ওইটার কাউন্টার পলিটিক্যাল কারণ ছাড়া দিছে স্টেটমেন্ট? এটা তো স্পন্সর, যে নামগুলো দেখছে যারা স্টেটমেন্ট দিছে সব আওয়ামী ঘরানার, তারা স্টেটমেন্ট দিছে। এই জন্যই তো এটা পলিটিসাইজড হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ইস্যুতে পলিটিক্স পক্ষ থেকে আছে। আপনি 111-এর সরকার ফর্ম করছে, সবাইরে মইনু আহমদ সম্পর্কের সবাইরে আপনি দিলেন, এমপি পর্যন্ত বানাইছেন, এখনো এমপি আছে। 111-এর এক মেজর জেনারেল এমপি আছে, আপনি ইউনিসেফ ফিসে তালি লেগে রয়েছেন কেন? আমার কথা হলো, সে অপরাধ করলে মামলা হবে, নর্মাল মামলা হবে, নর্মাল মামলা সে হবে। তাহলে 18 জন একবার করলেন, দেখেন যে ওটা প্রায় শেষ হয়ে যায়, পয়সা দিয়ে দিল, যদি না আটকে আরও 18 জন দিয়ে দিলেন। হ্যাঁ, এইভাবে স্পন্সর মামলা, এই জন্যই তো মানুষ মনে করে এটা হয়রানি করা হচ্ছে তাকে। আমার কথা হলো যে আইনে তার যদি হয়। দ্বিতীয়ত, আমিও তো বলি যে লোয়ার কোর্ট কোনো কোর্ট না, লোয়ার কোর্ট তো এক্সিকিউটিভের আন্ডারে, তাকে টেলিফোন করলে যা চায় তাই দিয়ে দিবে, ওটাকে আমি কোর্টই মনে করি না। তারপরে আপনার বিশিষ্ট ব্যবসায়ী এসালামের মামলা যখন সুপ্রিম কোর্ট থেকে বলে তদন্ত করা যাবে না, তখন তো আমি বাংলাদেশের নাগরিক হিসেবেই তো আমার আস্থা নষ্ট হয়ে যায়, যে এটা তো যা বলা হবে তাই। দুদক অনেক কাহিনী করতেছে, তো দুদক কই গেল, অনেক কিছুতে ঘুমায় থাকে, এটার ব্যাপারে এত অ্যাক্টিভ কা? এইসব কারণেই এই প্রশ্নটা পলিটিক্যাল। আমি বলছি যে তার জেদ মেটানো হচ্ছে, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তার সাথে নর্মালি 12 কোটি দিছে, আরো 25 কোটি দিবে, আরো দিবে, অসুবিধা কি? কিন্তু টার্গেট তাকে জেল ঢুকাইতে হবে কেন? এই জন্য বিশ্ব নেতারা স্টেটমেন্ট দেয়। আপনি যদি ফেয়ার প্লে, যেমন ধরেন সিটিং প্রেসিডেন্ট আমেরিকার বাইডেন, তার এক ছেলে মারা গেছে, আর এক ছেলে আমেরিকার আইনে আছে যে কেউ যদি মাদকাসক্ত মদ খায় সে আর্মসের লাইসেন্স পাবে না, সে এটার নিচে লাইসেন্স নিছে। এখন বিচারে তার প্রমাণিত হয়েছে, তার দণ্ড হবে 15 বছর। বাইডেন নিজে স্টেটমেন্ট করে বলছে, আইনে হলে আমার মায়া আছে, ভালোবাসা আছে, কিন্তু কিছু করার নেই, আইন বলছে। কারণ ওখানে আস্থা আছে বিচারের উপরে, আমরা তো আস্থা রাখতে পারি না। সমস্যাটা, মৃত ব্যক্তিকে লোয়ার কোর্ট জেল দিছে না, মৃত ব্যক্তি জেল হয়ে গেছে না, তো সেই কোর্টের উপরে আস্থাটা রাখবো কেমনে আপনি বলেন? আমার কথা হলো ফেয়ারলি আইনের মতো করে চলে, যার যে ক্রাইম করবে তার তো শাস্তি আমরা চাই, আইনের শাসন সুশাসন এটা আমরা চাই। কিন্তু আইন যদি এক এক চোখে এক একটা দেখে, কাউকে দেখতে পারে কাউকে দেখতে পারে না চোখ দেয়া, তখন তো আইন নিয়ে প্রশ্ন আসে, সব আইন নিয়ে সন্দেহ থাকে। এবং এই ইউনিট যে করছে, যে মিজান ভাই বলছে কথাটা সত্য অনেক কিছুই, কিন্তু যখনই রায় হবে তখনই কিন্তু সারা বিশ্বব্যাপী এই প্রশ্নটা আসবে, যে এই কথাগুলো রেফারেন্স আসবে, যে তাহলে বিচারের আগে এইসব কথাগুলি বললেন কেন? আর যদি টপ থেকে এই কথা বলে দেন, এই বিচারকের পক্ষে এটা কি আমেরিকার বিচারক যে বাইডেনের ফোলা আছে ওরে জেল দেব না? এই ক্ষমতা আমাদের বিচারকদের আছে? আমাদের বিচার বিভাগ তো স্বাধীন। হ্যাঁ, স্বাধীন তো, কাগজে কলমে আছে তো, আমি তো করলাম তো। স্যার, আপনার কাছে এই প্রসঙ্গে এক প্রসঙ্গে এটা বলি, আমি এটা তো একটা রাজনৈতিক ডিবেট তো বলতেই পারে। আর পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা বিভিন্ন জনসভায় এখানে সেখানে যে বক্তব্যগুলো দেন, এগুলো আমি এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই আমার। এটা এত সহজ না জিনিসটা যে এইগুলো বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আর সরকার এটা বোঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি দেখেন ওখানে ফ্যাক্টস এন্ড ডকুমেন্ট, এইটা কিন্তু আজকে দেখেন আপনি কোর্টে যে পরিমাণ বাংলাদেশের লোক আসছিল, এর চেয়ে বেশি বিদেশিরা ছিল ওখানে, এবং সমস্ত কোর্টের মুহূর্তে প্রসিডিংসগুলো কিন্তু ওদের কাছে যাচ্ছে, এবং কেস এবং মামলার যে আর্গুমেন্টগুলো এগুলো ওরা ফলো করতেছে। অতএব আমরা যেভাবে সহজে বলে ফেলি যে আমরাই সবাই বুঝলাম যে এটা বিদেশিরা খুব ভালোভাবে নেবে না, এটাকে সরকার না বোঝার কোনো কারণ নাই। কিন্তু এখন আপনাকে যেতে হবে, এখন এই পলিটিক্যাল কথাগুলো হয়তো থামানো যাবে না বাংলাদেশে, থামলেই ভালো হতো। এখন আপনার যেতে হবে একদম আইনি ব্যাপারে।
আপনি ট্রান্সপারেন্টলি এই কাজ করছে। এই বললাম তো, এটা তো তাও এখন ভাগাভাগি করছে। আপনি বলতেছেন একটু আগে যেটা অফলাইনে শুনলাম যে টাকাটা ওই শ্রমিকদের দেওয়া হয়েছে, শ্রমিকরা পরে ভাগ করছে, তো এইটা এক ইস্যু। কিন্তু আপনি আরেকটা যেটা আসতেছে, ও নিজের বাপের নামে 9 কোটি টাকা দিয়ে সেটাকে আবার অবলুপ্ত করে দেওয়া, ওইটার কি হবে? সেগুলো তো অনেক পুরনো ঘটনা, এগুলো তো ফাইল সব আছে। তখন কি বলবেন? আমি এই প্রতিহিংসা, রাজনীতি, পলিটিক্স, সেটা এগুলো তো এক জিনিস, বাট এখন এটা মামলা যখন চলছে, এরকম মনে করার কোনো কারণ নাই। এটা অন্য মামলার মতন, ওই যেটা বললেন মরা ব্যক্তি কার্যালয়, এটা এত সহজ না। আর বাংলাদেশের কোর্ট কাছারি যারা চাকরি করে তারারও একটা মানে ইয়েতে এখানে মানে স্বচ্ছতা দেখাইতে হবে, এবং ওইটা সারাক্ষণ ওয়াশ হচ্ছে। এবং এই স্বচ্ছতাটা কি সকল ক্ষেত্রে হয়? যেমন সকল ক্ষেত্রে আস্থাহীনতার একটা বিষয় রয়েছে। আমি যদি একেবারে কারেন্ট উদাহরণ দিই স্যার, যে বেনজির ইস্যুতে ঠিক যেভাবে তদন্তটা আগাচ্ছে, ডক্টর ইউনূসেরটা যেই গতিতে মামলাটা চলেছিল, বেনজিরের ইস্যুটা তো এখনো মামলাই হলো না। এইগুলো আপনি বলতে পারেন বেনজির ইস্যু আর নোবেল রোডের ইস্যু, বেনজির অথবা আমাদের সাধারণ যে দুর্নীতির মামলা টামলা, এগুলো আপনি ওইটি একই কথা। তাহলে আপনি বলেন যে ওই সবগুলোর বিচার করে এসে তার নোবেল রোডের বিচার করতে হবে, এটা একটার সাথে একটা মিলে এলে হ্যাঁ এগুলো তো বিতর্ক করাই যেতে পারে। ওইটা না হয় এটা হলো কেন? আমি তো এটার আর্গুমেন্টে যেতেইছি না, এটা না হয় এটা আগা হচ্ছে, এত দ্রুত কেন হচ্ছে, এইসব কথাগুলোই তো মামুন বলে প্রত্যেকদিন। আসলে বলতে হবে যে এই ঘটনাটা আপনি কি কোনো আপনি যেটুকু ইয়েভাবে শুনছেন, কেনা বলে হয় আনঅফিসিয়ালি শুনছেন, একটু আগে যেটা শুনলাম, এইটা কি ক্লিয়ার করে ওখানে মাইকের সামনে বলছে যে ঘটনাটা 125 কোটি টাকা এটা শ্রমিকদেরকে দেওয়া হয়েছিল, পরে শ্রমিকদের টাকাটা উকিলদেরকে দিয়ে দিচ্ছে, দালালদেরকে দিয়ে দিচ্ছে, এইটা কি বলা হয়েছে কোনোদিন? বলা হচ্ছে না, বলাই হচ্ছে ওই যে এই আদালতের এই এখতিয়ার আছে কিনা, ওই আদালত এইটা সেটা বলা হচ্ছে, বা ওনার মামলা এত দ্রুত কেন হবে, এটা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বলা হচ্ছে। কিন্তু এইভাবে স্টেট করে বলছে কেউ? কিন্তু এই আপনি যেটা বলছেন যে মামলাটার মেরিট অনুযায়ী, সকল মামলার ক্ষেত্রে কি মেরিট অনুযায়ী আমাদের দেশে আগায়? আমি আবার সব মামলা অনুযায়ী এটা হইতে হবে কেন? এই মামলাটা নিয়ে আপনি আলাদা করে দেখবেন, এটা আলাদা করে দেখলাম। সেক্ষেত্রে আমি যেটা বলছি যে এখন যে বার্নিং ইস্যুটা রয়েছে যে বেনজিরের দুর্নীতির বিষয়টা, স্যার আপনার কাছে মনে হয় যে বেনজিরের এই দুর্নীতির ইস্যুটা সরকার ওভারলুক করেছিল শুরুর দিকে? উনি দীর্ঘদিন, আমি যদি বলি যে ওনার জমি কেনা, ওনার ফ্ল্যাট কেনা, ওনার এত টাকা পয়সা, এটা তো একদিনে হয়নি, এটা তো একটা প্রসেসের ব্যাপার। উনি টাকা সংগ্রহ করেছেন, জমি কিনেছেন, উনি রিসোর্ট করেছেন, এটা তো দীর্ঘ একটা সময় রয়েছে। সেই সময়টা কি সরকার ঘুমিয়েছিল, বা সেই বিষয়টা কি সরকার জানতো না? বেনজিরের যে ব্যাপারটা বা অন্য আরো যে সকল ইদানিং খুব আলোচিত হচ্ছে, এগুলোর কোনো দায় দায়িত্ব সরকারের নাই বা দলের নাই, আমি এটা বিশ্বাস করি না। কিছুটা হলেও আসর তো সরকারের উপর পড়ছে, কারণ সরকারের গোয়েন্দা সংস্থা আছে, সরকারের বিভিন্ন এজেন্সি আছে। ইটস দ্য ফেলিউর, একবারে ডাহা ফেলিউর অফ দ্য হোল সিস্টেম, এটা তো বলতে হবে। এটা নিয়ে এটাও স্বীকার করে কেউ পার পাওয়ার সুযোগ নাই। বাট আমি মনে করি যে এই মনে করেন বেনজির তো একজন, যত এই যে একটা রিসোর্ট কত 600 একর না 600 বিঘা 800 বিঘা জমি, বাংলাদেশে এরকম রিসোর্ট অন্তত 50টা আছে, এবং এইগুলো প্রত্যেকটাতে 1000 বিঘা 800 বিঘা 700 বিঘা জমিওয়ালা রিসোর্ট তো আরও আছে। সেইগুলোরও খবর নিতে হবে। তো আপনি রিসোর্ট তো একটা, আর এরকম রিসোর্ট যখন করা হয়, এই আমি একটা আমরা ডিপার্টমেন্টে পিকনিক করে আসলাম, সেটা হলো কিনা এই গোপালগঞ্জের পাশে একটা জেলা, তো ওই একই জিনিস, 8টা 10টা 20টা বড় বড় পুকুর, তো আর মাঠ, খেলার মাঠ, গলফ ক্লাব, এটা সেটা, তো এগুলোতে পরিমাণ জমি লাগেই তো। আর এরকম রিসোর্ট আছে বহু। না, যদি আপনি বৈধভাবে ব্যবসা করে 1000 কোটি টাকার মালিক হন, আপনি রিসোর্ট করতেই পারেন। দেখেন আপনি যেগুলোই আপনি ধরতে যাবেন, আমি তো বৈধ ব্যবসা ট্যাবসার কথা কিছু বলে দরকার নাই। শুধু আপনি আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান এবং এমপিরা যে হলফনামায় যে নিজে স্বীকার করে যে ইয়েটা দিছে, স্টেটমেন্টটা দিছে, সেই স্টেটমেন্টের সাথে তার এনবিআর যে ট্যাক্সের যে ফাইল আছে, এই দুটো মিলে দেখলেই তো ঘটনাটা হয়ে যায়। শুধু এটা তো সরকারের দুদক এবং এনবিআর দুটো মিলেই দেখা উচিত। এনবিআর দুদক দেখাবে এই হচ্ছে তার এখনকার এই সম্পত্তি, এর আগে এত ছিল। এই যে সম্পত্তিটা ইনক্রিজ করলো 100%, 200%, 250%, 300%, 10%, হ্যাঁ 400%, এই সময়ের মধ্যে এগুলো ট্যাক্সের বইয়ের মধ্যে আছে কিনা? কালো টাকা হিসেবে ট্যাক্স এখন তো স্যার একটা কথা বলা হয়, আমি আজিজ ভাইয়ের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই, সেটা হলো যে সাবেক আইজিপি, উনি যেহেতু সাবেক, ওনার বিরুদ্ধে এখন নানান তদন্ত হচ্ছে, রানিং অবস্থায় এটা করার মতো সাহস বা ক্ষমতা কি সরকারের তখন ছিল না? সরকার কি জানতো না? কারণ আইজিপি, আমি যতটুকু জানি, আইজিপি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব দিতে বাধ্য, মানে স্বরাষ্ট্রমন্ত্রী তার গার্ডিয়ান হিসেবে। এক সেকেন্ড বলে নেই, কোনো দেশেই যখন যে ক্ষমতায় থাকে তার এগুলো নিয়ে খুব একটা বেশি তদন্ত কোনো দেশে হয় না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে মিনিস্ট্রির কাছে কোনো অভিযোগ আসে নাই কখনো, এটা বিশ্বাসযোগ্য?
মিনিস্ট্রির কাছে কে অভিযোগ করবে? অভিযোগ মানে কি, মানে রিপোর্ট আসে নাই, বেনজির যে অকামগুলি করছে, জায়গা বসে কিনছে, এগুলো নাই। আচ্ছা, শুদ্ধ স্যার সৎ ব্যক্তি, সে এটার একটা সনদ দিছে না, 8 বার মেডেল নিছে না। এই দেশে কি এই জনগণ গোয়েন্দাদের কোনো পয়সা দেয় না? একজনও নাই। অবশ্যই তারা প্রত্যেক বাড়ি, প্রত্যেক ইস্যুতে আপনি যাবেন যে গোয়েন্দা রিপোর্ট থাকে, এটা অবশ্যই ধামাচাপা দেওয়া হয়েছে। আজকেও হোম মিনিস্টার বলছে যে আমাদের কাছে কোনো তদন্ত নেই। তিনি ঢাকার ফাইনালি আজকে পত্রিকা বার করছে এবং নামধাম লিখে দিছে, কয় তারিখ কয়টা কোন প্লেনে গেছে সব বার করে দিছে। হ্যাঁ, ওটা কি হোম মিনিস্ট্রি যায় নাই রিপোর্ট? প্রধানমন্ত্রী অফিসে যায় নাই? তো গোয়েন্দা আপনার ইমিগ্রেশন ক্রস করলো, তারা হলো হোম মিনিস্টারের লোক, ওনার কাছে খবর নেই। এখন আমাদের দেশে তো ভারত না, ভারতে ওই বহু আগে একবার রেলমন্ত্রী পদত্যাগ করছিল, বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমাদের জাতীয় পার্টির রেলমন্ত্রী ছিলেন, তাকে জিজ্ঞেস করছিল যে ইন্ডিয়ার ভারতের অমকে রিজাইন করছে, আপনি কি এরকম অ্যাক্সিডেন্ট হলে রিজাইন করবেন কি? আমাদের মন্ত্রী উত্তর দিয়েছে, আনোয়ার হোসেন মঞ্জু উত্তর দিয়েছিল, আমি কি ট্রেন চালাইছি নাকি? তো হোম মিনিস্টার কি যা ওই ইমিগ্রেশন পার করে দিছে নাকি? তার লোকটা পার করে দিছে, তার দায় কিসের? সে পরিষ্কার আজকে বলে দিল আমাদের কোনো দায় নেই, পরিষ্কার বলে দিছে আজকে যে আমাদের কাছে কোনো রিপোর্ট নাই তার সম্পর্কে, আমরা কিছু জানি না, এই দায় তার। না, একটা ল্যাপস যেটা আর কি, যখন দুদক এই ধরনের একটা অভিযোগ আসলো এবং তদন্ত যখন শুরু হলো, তখনই সাধারণত যেটা করা হয় বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা, এরকম নিষেধাজ্ঞা জারি হয় নাই, যার কারণে ইমিগ্রেশন তো আপনার ইমিগ্রেশনের কাছে তো পাসপোর্টের নাম্বারগুলো দেওয়া থাকে, এই পাসপোর্টধারী বিদেশ যেতে পারবে না। যেমন ওই হাফিজউদ্দিন সাহেব দিল্লি যেতে লাগছিল, ওখান থেকে এরকম হয়, এটা আটকে দেয়। বিভিন্ন লোকের এরকম আটকানোর ঘটনা আছে, এরকম বহু কাহিনী আছে আগেরও। তো এইটা করা হয়নি, এটা এই ল্যাপসটা তো আছে। মিজান ভাইয়ের সাথে একমত। ধরেন আপনার এতগুলো চার্জ আসছে, যদি ইচ্ছা থাকতো দুদক অনেকগুলো চার্জ আসছে, তার ভিতরে একটা জরিপ করে দেখতো, কুইক দেখে যদি সততা হয় ওনার বিদেশ যাওয়া বন্ধ করতে পারতো। ওনাকে গ্রেপ্তার করার অধিকার দুদকের আছে, যে ওকে গ্রেপ্তার না করলে আমরা ভালোভাবে তদন্ত করতে পারবো না। কিছুই করার নাই, কোর্ট তার আপনার ফ্রিজ করতে বলছে, কিন্তু তদন্তর ব্যাপারে দুদকের উপর ছেড়ে দিছে। হ্যাঁ, তো এটা তো বোঝাই যাচ্ছে কোর্ট তো তদন্ত করবে না, তদন্ত দুদককেই করতে হবে, তদন্তকারী সংস্থা দুদক। কোর্ট যেটা করছে, আজকেও আরো নতুন অ্যাপার্টমেন্ট কক্সবাজারে কোথায় কোথায় জমি, এগুলো সব কোর্ট বার করছে। কিন্তু আমার কথা এইখানেই মানে আজিজ ভাই যেটা বলছেন, ঠিক এই বেনজিরের জায়গাটায় যদি বিএনপির কোন নেতা থাকতো, সেক্ষেত্রে কি তদন্ত, বিদেশ যাওয়া, এই প্রসেসগুলো কি এভাবেই আগাতো? তো মিজান ভাই বললোই, মেজর হাফিজ যাইতে গিয়ে এমনিতে আটকাই দিছে, পছন্দ হয় নাই। আওয়ামী লীগে জয়েন করার কথা ছিল, করে নাই, আটকাই দিছে, এয়ারপোর্টে আটকাই দিছে। এগুলো তো এইটা বাজারে আছে, চাউর আছে। তো এই দায়টা আসলে কে নেবে? কারণ আমরা ভালো হলে তো এই সরকারকে ভালো বলবো, খারাপ হলেও তো তাদের একটা দায় নিতে হবে। দায় কি সরকার নিচ্ছে? না, বিদেশ যাওয়ার ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছে উনি কিছু জানেন না, বিদেশ চলে গেছেন, এটা আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুখ থেকে শুনলাম। আচ্ছা, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী জানার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরের মধ্যে সবকিছু জানবেন, নট নেসেসারি। গেছে পরে তো সবাই শুনছে, উনিও শুনছেন। বাট আমি বলছি, যেহেতু আদালতের বা কোনো নিষেধাজ্ঞা ছিল না, ইমিগ্রেশন হয়তো এরকম রিপোর্ট ছিল না, কিন্তু এইগুলো নিয়ে অফুরন্ত বিতর্ক করা যাবে। কিন্তু এখন আমরা যেটা প্রত্যাশা করব, যে অন্তত এই একটা কেস যদি সিরিয়াসলি হ্যান্ডেল করা হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন যে দুর্নীতিবাদ যত শক্তিশালী হোক তাকে আসতে হবে, এসব কথাগুলো যেগুলো পলিটিক্যালি রিটায়ারমেন্টের বলা হয় না, রিটায়ারমেন্টের পরে হলেও কোনো অসুবিধা নেই। কালকে একটা বোর্ড অফ রেভিনিউর এক মহিলাকে 152 কোটি টাকার জন্য কিন্তু মানে অলরেডি দুদক মামলা করছে এবং ওটা হয়তো আটক হয়ে যাবে। তো এটা রিটায়ারমেন্টের আগে পরে কোনো ব্যাপার না। কেউ জানি এরকম বলছে, মানে রিটায়ারমেন্টের পরে আমলাদের অথবা বিভিন্ন প্রশাসনের যে কর্তা ব্যক্তিদের সম্পত্তির হিসাব নেওয়ার জন্য একটা কমিশন করার জন্য বলছে, যে আফটার রিটায়ারমেন্ট মানে এত টাকা আপনি যখন ক্ষমতায় থাকে, এগুলো বিভিন্ন একটা ক্যামোফ্লেক্স তৈরি করা অথবা এখানে সেখানে এগুলোকে প্রতিবন্ধক তৈরি করা, তথ্য ইনফরমেশনাল ফ্লোটাকে ঠেকিয়ে দেওয়া, এগুলো ক্ষমতা থাকে অনেক জায়গায়, এগুলো বাস্তবতা। কিন্তু
এগুলো রিটায়ারমেন্ট হয়ে গেছে, অতএব এটা তদন্ত করা যাবে না, এবং এগুলো রাষ্ট্রের যদি বেআইনি সম্পত্তি হয় এগুলো বাজেয়াপ্ত করা যাবে না, এমন কোনো কথা নেই, সেটা রিটায়ারমেন্টের পরেও হতে পারে। স্যার, একেবারে সরল একটা প্রশ্ন, যে একজন আইজিপি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, আমাদের এই বাংলাদেশের সিস্টেমটা কি এরকমের হয়ে গেল যে একজন আইজিপি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে? না, আমাদের 27 জন আইজিপি ইতিমধ্যে রিটায়ার করছে, তো এরকম মানে সবাই এরকম, আরো বহু আইজিপি আছে, হয়তো কাছাকাছি সম্পদ আছে কিনা আমি জানি না। এর সাথে আরো বহু বড় ধরনের দুষ্কর্মের সাথে আইজিপিরা জড়িত ছিল, গ্রেনেড হামলার সাথে সরাসরি আইজিপি জড়িত ছিল, জিডিএফআই প্রধান জড়িত ছিল, অস্ত্র মামলা 10টা অস্ত্র মামলার সাথে আইজিপিরা জড়িত ছিল, এগুলো এর চেয়ে জঘন্য জঘন্য কাজও কিন্তু করছে। কিন্তু আমি বলছি এই 27 জন আইজিপি, আমি বেশ কয়েকজনকে আমি জানি একেবারে নিরীহ গোবেচারা এবং সাধারণ মাটা জীবনযাপন করতেছে, এবং তাদের কোনো ওইভাবে সম্পত্তি নাই। বহু আইজিপি আছে, আমি 27 জন আইজিপির মধ্যে একদম, আপনি নুরুল হুদা সাহেব থেকে আরো আগেও এখনো অনেকে জীবিত আছে, অনেকেই আছে সাদামাটা জীবনযাপন করে, ওই হাতিরুল বাজারে দেখা হয়, বাজার করতে আসছে আইজিপি। তো এই যে ব্যাপারটা এটাও আছে। এখন আমি জানি না বেনজির যেটা, যদি এগুলোর তথ্য প্রমাণে সত্য হয় তাহলে সত্যি এটা বেনজির যে নামকরণের সার্থকতা করছেন না ছোটবেলায়, এরকম একটা বেনজির কাজ এটা হয়ে গেছে, নজির না এটার একবারে শেষ দিকে। আর এই একজনের কারণে পুরো পুলিশের সবাই এরকম হয়ে গেছে মনে করে কোনো কারণ নাই। অনেক ভালো ভালো শেষ দিকে একবারে, মানে মির্জা ফখরুল আজকে একটা মতবিনিময় সভায় বলেছেন যে সরকার বিরোধী আন্দোলনটা খুব শিগগিরই আরো বেগবান করা হবে। আপনি কি মনে করেন যে বিএনপি আন্দোলন করে সরকারকে হটাতে পারবে বা আন্দোলন করতে পারবে? আমি আগাগোড়াই বলছি, আমি অনেক জায়গায় বলি, এই সরকারের যে চরিত্র, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের চরিত্র এক না। এই সরকারকে মানববন্ধন করে, ফুল নিয়ে মিছিল করে, শান্তিপূর্ণ আন্দোলন করে এই সরকার হটানো যাবে না। এখন বলবেন কেমন করে? একটা সরল অনিয়ারে বলার মতো একটাই ভাষা আছে যে গণ অভ্যুত্থান। তো এতদিনে তো পারতেছে না। মূল কারণটা আমি যেটা বলেছি, আমি লেখার ভিতরে ঢুকাই দিছি, লিখেছি যে কোনো রাজনৈতিক দলে রাজনৈতিক নেতা নির্বাচনে নেতাদের কোনো ভূমিকা নাই। আপনি দেখেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, চেয়ারম্যান সব কমিটি ভেঙে দিতে পারে, কমিটি করে দিতে পারে। আওয়ামী লীগের এখন ইশারায় নেতা হয়ে যায়। এই দেখেন না, ওবায়দুল কাদের সাথে সাধারণ সম্পাদক, তখন পত্রিকা আপনারা 8-10 জন সেক্রেটারির নাম প্রস্তাব করছেন না, তখন কোনো এক কর্নার থেকে ওবায়দুল কাদের নাম প্রস্তাব হয়ে গেছে, বাস সবাই জিন্দাবাদ, আর কোনো প্রার্থী নেই, ইশারা এসে গেছে। এটা বোঝে, এখন চোখের ইশারায় পলিটিক্স করা লাগে। সুতরাং আপনি যেটা বললেন যে দেশে আসলেই যতই বলেন যে আপনি গণতন্ত্র লাগবে দেশে একটা উন্নয়নের জন্য, এমনটি নয়। চার্চিলের ডেফিনেশন হচ্ছে যত ব্যবস্থা আছে তার ভিতরে গণতন্ত্র সবচেয়ে তার মধ্যে ভালো। এখন আপনি, কিন্তু আমরা সাংবাদিকরা গণতন্ত্রের পক্ষে আমাদের থাকতেই হবে, নইলে আমাদের চাকরিও থাকে না, আমাদের সাংবাদিকতার স্বাধীনতা থাকে, পরিষ্কার। এটা ব্যক্তি স্বার্থেই বলেন আর যাই বলেন। কিন্তু দেশে তো রাজতন্ত্রের দেশ, উন্নত আছে না, সমাজতন্ত্র নাম করা, প্রকৃত সমাজতন্ত্রও নাই, প্রকৃত ধনতান্ত্রিক দেশ, আগের গণতান্ত্রিক দেশ। আগে তো আমরা ছাত্র জীবনে বলতাম যে বিশ্ব 2 ভাগে বিভক্ত, একটা সমাজ পুঁজিপতি দেশ, একটা সমাজতান্ত্রিক দেশ। এখন তো তাও নাই। এখন চীনের সাথেও ধনতন্ত্রের খাতির, আবার আমেরিকার সাথেও রাজাদের খাতির আছে না দেশে। সুতরাং এখন সেটা না, বিষয়টা হলো, আমার কথা হচ্ছে যে আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়ে আমরা যে স্বাধীনতার সংগ্রাম করছি, তার প্রধান উপাদান ছিল গণতন্ত্র। সুতরাং এটা আমাদের সবগুলো রাজনীতিবিদদের এটা পালন করা উচিত। সবচেয়ে বড় দুঃখের বিষয়, রাজনীতিবিদরা তাদের কথা রাখে না। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোট, এই বিএনপি ছিল, আওয়ামী লীগও ছিল, তারা সে কথা রাখেন। এবং আমি এই যে সমকালে ছাপা হয়েছে আমার লেখা, ওইটার ভিতরে সব সমাধান দেওয়া আছে, এত ঝগড়ার দরকার নাই তো। ওইটা মানেন না, ওইটা তো স্বীকার করছিলেন, ওইটা তো স্বাক্ষর করছিলেন, ওইটা মানে এখনো তো আছে, ওয়েবসাইটে পাবেন, না পারলে আমার লেখা নিয়ে। আমার সময় একেবারেই শেষ। প্রফেসর ডক্টর মিজানুর রহমান, এম.এ. আজিজ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।